জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ে স্পেনের সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়লেও উল্টো চিত্র আর্জেন্টিনায়। ফাইনালের মঞ্চে হওয়া স্বপ্ন ভঙ্গ হওয়ায় দেশটির রাজধানী বুয়েনোস আইরেসে বিক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও বোতল নিক্ষেপ করেন বিক্ষুব্ধরা। মুহূর্তেই ঘটনাস্থল পরিণত হয় রণক্ষেত্রে। পরে আন্দোলনকারীদের দমাতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। যদিও এই ঘটনায় হতাহত কিংবা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টাইন প্রেসিডেন্ট। বিশ্বকাপ ফাইনালের ম্যাচ চলাকালে বুয়েনোস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা SAME এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে TOIC স্পোর্টস। প্রথম ব্যক্তিকে চিকিৎসকরা CPR দিয়ে চেষ্টা চালালেও বাঁচাতে পারেননি। দ্বিতীয় ভুক্তভোগী 88 বছর বয়সী বৃদ্ধকে হাসপাতালে নেয়ার পর 5 ঘন্টারও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্যদিকে বুয়েনোস আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ম্যাচ চলাকালীন বিকেলে হাসপাতালে নেওয়া হয় 72 বছর বয়সী এক বৃদ্ধকে। বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্টে ভোগা সেই বৃদ্ধ বর্তমানে ICUতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এবার ভিন্ন প্রসঙ্গ। প্রকৃত উপকারীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দিতে নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্য ভান্ডার গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তথ্য সংগ্রহ, যাচাই বাছাই ও উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে আলোচনা হয়। ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতে এই কথা জানান আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ILO এর মহাপরিচালক। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং পরিবর্তিত বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় দক্ষ মানব সম্পদ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রম আরও এগিয়ে নিতে সরকার ও ILOর মধ্যে সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিক বান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ILO মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে সংস্থাটির বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং শ্রম খাতের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ইয়াবাসহ মাদক নিয়ন্ত্রণে মিয়ানমার সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের পরিকল্পনা করছে সরকার, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সীমান্তে ল্যান্ডমাইন দুর্ঘটনা নিয়ন্ত্রণে কাজ করবে বিজিবি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার হবে। একই ব্যক্তিকে সিভিল এবং কোর্ট মার্শাল উভয় আইনে বিচার করা যায় না বলেও জানান তিনি। একজনকে অবৈধভাবে এখানে পোষণ হতে দেয়নি। আমাদের বর্ডার গার্ড, বিজিবি এবং জনগণের সহায়তা আমরা সফলভাবে এখনো পর্যন্ত সেটা ঠেকাতে সক্ষম হয়েছি। কিছু কিছু অবৈধ অনুপ্রবেশ করেছিল, তার সংখ্যা বেশি নয়, সেটা আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, কিন্তু পোষণ করতে দেয়নি আমরা কাউকে অবৈধভাবে। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে,
আমরা বলেছি যদি সেরকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশের নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিধি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করব, করে যদি সেটা সত্যতা পাওয়া যায় সেটা আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা ফেরত নিয়ে আসবো। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের অনুলিপিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির সঙ্গে পাঠানো হয়েছে। 2024-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারত পালিয়ে আছেন। গত বছরের 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, দুই দেশের সুসম্পর্কের স্বার্থে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবার বিষয়ে আশাবাদী সরকার। আসাদুজ্জামান খান বাংলাদেশের আইনে ওনার বিচার হয়েছে এবং উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। এবং এটা আমরা বারবার বলেছি আগেও যে কূটনৈতিক যে কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। গুমের মামলার আসামি ও বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের জলশিরি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালিয়েছে দুদক। এ সময় বাড়ির 2টি ফ্ল্যাটে থাকা মূল্যবান সামগ্রী জব্দ করে তারা। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলশিরির ওই বাড়িতে অভিযান চালায়। বাড়িতে থাকা মালামালের জব্দ তালিকা করেছে তারা। গত 7 জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার এজাহারে বলা হয়েছে, জিয়াউল আহসান ক্ষমতার অপব্যবহার করে নিজের নামে 22,27,78,000 টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া $55,000 জমা করেছেন অনুমোদিত সীমা লঙ্ঘন করে। একই সঙ্গে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ জমা ও উত্তোলন করেছেন। এসব অর্থ তার স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে হস্তান্তর করেছেন। তার নামে থাকা 8টি ব্যাংক হিসেবে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণও মিলেছে। 8 তলা যে ভবনটি আছে, এই ভবনটি রিসিভারকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে দুদক থেকে একটি টিম গেছে এবং তারা সেখানে কি বিষয়গুলো আছে খোঁজ করছেন। ইনভেন্টরি লিস্ট কমপ্লিট করার পরে এই গণপূর্ত সংশ্লিষ্ট যে নির্বাহী প্রকৌশলী আছে নারায়ণগঞ্জ জেলার, যেহেতু একটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত, আপনারা আগেই বলেছি, তাকে বুঝিয়ে দিবেন। ভারী বর্ষণ ও উজানের ঢলে আবারও বৃদ্ধি পাচ্ছে দেশের বিভিন্ন নদ নদীর পানি। পানিবন্দী হয়ে ভোগান্তিতে রয়েছেন হাজারো মানুষ। এদিকে টানা বর্ষণে উপকূলীয় এলাকায় বেড়িবাঁধগুলোতে ধস দেখা দেয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কায় উপকূলবাসী। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে মাছ ধরাও। টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমার ওপরে শেরপুরের চিল্লাখালী নদীর পানি বাড়ছে। ভোগাই ও মহারশী নদীর পানিও প্লাবিত হয় ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার নিম্নাঞ্চল। এদিকে উজানের ভারী বর্ষণে নেত্রকোনায় সোমেশ্বরী সহ বেড়েছে বিভিন্ন নদীর পানি। তবে এখনো বন্যা পরিস্থিতি ও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। টাঙ্গাইলের গোপালপুরে ধসে গেছে যমুনা নদী রক্ষা বাঁধের কিছু অংশ। এতে ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ, ভূঁইয়াপুর, তারাকান্দি সড়ক, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। টানা বর্ষণে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় একের পর এক বেড়িবাঁধে ধস ও ফাটল দেখা দিয়েছে। এদিকে অমাবস্যার জোয়ারে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি বেড়ে তলিয়েছে জেলার নিচু ও চরাঞ্চল। উত্তাল সাগরে মাছ ধরতে না পেরে কূলে ফিরেছে হাজারো ট্রলার। এছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদীর পানির তোরে ধসে পড়েছে একটি আঞ্চলিক সড়ক। রাস্তা রুট চলে গেছে গা, এই জ্বালাজোলা সব
সব চলে। আজকে রাতে যে বন্যাটা আসলে আপনার মনে করেন আমরা ধানের বীজ রোপণ করছিলাম, এখন তো এই বন্যায় আপনার ধানের বীজটা বর্তমানে একদম পুরোপুরি শেষ পর্যায়ে শেষ। এই যে আমরা রাস্তায় দাঁড়ায় রয়েছি, এই রাস্তাটা ওই 2004-এও পানি এই রাস্তাটা গড়ায় নাই। এই পানি উঠে গেলে রাস্তা ভরে যায় পানিতে, আমরা গাড়ি চালাইতে পারি না, মানুষ কর্মজীবী যারা আছে কর্মস্থলে যাইতে পারে না। আমরা খুবই আতঙ্কের মধ্যে থাকি। সরকার আমাদের বেরিবারটা যদি একটু ভালো করে বাঁধার চেষ্টা করতো। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের ফ্ল্যাটে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে দুদকের বিশেষ টিম। আদালতের নির্দেশনা অনুযায়ী আজও ইনভেন্টরি বা জব্দ করা মালামালের তালিকা তৈরির কাজ করেছে বিশেষ এই দল। সোমবার সকালে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে অভিযান শুরু হয়। এর আগে রবিবার গুলশানের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৩০০টির বেশি ব্লেজার, ৫৩২টি টাই, ৮টি ঘড়ির বক্স, ৩ সেট মুক্তোর গয়না, 4টি ঝাড়বাতি সহ বিভিন্ন মালামাল জব্দ করে দুদক। বাসা থেকে উদ্ধার হওয়া রোলেক্স ঘড়ির ক্রয় রসিদ অনুযায়ী প্রতিটি ঘড়ির দাম হতে পারে 14,000 থেকে $17,500। গত 2রা জুলাই আদালত আদেশ দেয় সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের 2টি ফ্ল্যাটের সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি এবং রক্ষণাবেক্ষণের জন্য নিয়ন্ত্রণে দেয় দুদককে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 2টি অবরুদ্ধ ফ্ল্যাটের বিষয়ে আমাদের আজকে যে টিম গিয়েছিলেন, ওনারা গতকাল এবং আজকে মিলে তাদের সকল কার্যবিধি সম্পন্ন করেছেন। ইনভেন্টরি লিস্টটা চলছে, ওখানে যতদূর জানা গেছে ওখানে বিপুল পরিমাণ ব্যবহার্য সামগ্রী পাওয়া গেছে এবং কিছু আর্থিক তথ্য পাওয়া গেছে, যা হয়তো পরবর্তীতে আমাদের ইনভেন্টরি লিস্টটা শেষ হোক হয়তো আপনাদের জানানো যাবে বা যেগুলো তদন্ত কাজে সহায়তা করবে বলে আমরা মনে করছি। মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি কর্পোরেশনকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি জানান, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে সকল কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা খুব একটা কাজে আসছে না। কেমিক্যালসটা আপনার উদ্ভাবন করে আমাদের মশা নিয়ন্ত্রণের জন্য একটা দেশীয় একটা যৌথ উদ্যোগে কাজ করার জন্য একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সিটি কর্পোরেশন এবং সরকার যৌথভাবে যদি এই টেকনোলজিটা নিয়ে কাজ করে, তাহলে আমার বিশ্বাস পরীক্ষামূলকভাবে কাজ করতে পারে, তাহলে আমার বিশ্বাস যে তাহলে আমরা এটাতে অনেকটা সফল হব। রাজনৈতিক দলগুলো ন্যূনতম সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, উদ্ভাবন ও স্টার্ট আপ নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। গণতন্ত্রের বিকাশের জন্য যে সমস্ত কাজগুলো আমাদের আরো বাকি আছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। তবে আমি আবারও বলি, রাজনৈতিক দলগুলো মিলিতভাবে কমপক্ষে কতগুলো ন্যূনতম প্রধান ইস্যু কিন্তু একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকতে হবে। সেই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে না থাকলে আবারও গণতন্ত্র বিপন্ন হবে এবং এই বিপন্ন হওয়ার মধ্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষাটাও নিশ্চিত হবে না, সেটাও বিপন্ন হতে পারে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিদের মালিকানায় থাকা 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এসব এজেন্সির বিরুদ্ধে মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেট তৈরি করে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। রবিবার মন্ত্রণালয়ের মনিটরিং শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। মালয়েশিয়ায় সিন্ডিকেট করে লোক পাঠিয়ে অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগে পল্টন থানায় একটি মানব পাচার মামলা সূত্রে এসব লাইসেন্স বাতিল করা হয়। সেই মামলায় এজেন্সিগুলোর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে তদন্তকারী কর্মকর্তা। তারই পরিপ্রেক্ষিতে ওই 49টি লাইসেন্স বাতিল করেছে মন্ত্রণালয়। এসব লাইসেন্সের মালিকানায় সাবেক মন্ত্রী ও এমপিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন লোটাস কামালের স্ত্রী ও মেয়ের মালিকানাধীন এজেন্সি, সাবেক এমপি বেনজির আহমেদ, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন হাজারি, ব্যবসায়ী নূর আলী,
রুহুল আমিন স্বপন এবং মাহবুবুর রহমানের মালিকানাধীন এজেন্সি। পল্লবী থানার মামলায় ফের গ্রেপ্তার হলেন রিজেন্ট কাণ্ডে আলোচিত মোহাম্মদ শাহেদ। দুপুর 12:30টার দিকে রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। গ্রেপ্তারের পর শাহেদকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাশির। এর আগে 2020 সালে করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সে সময় অভিযান চালিয়ে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয় পুলিশ। পরে ওই বছরই অভিযান চালিয়ে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। 5 আগস্ট পরবর্তী সময়ে 2024 সালে জামিনে জেল থেকে ছাড়া পান তিনি। সে সময় তার বিরুদ্ধে 96টি মামলা ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে এয়ার এন্ট্রি ড্রোন সিস্টেম কেনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। সোমবার দুপুরে সিভিল এভিয়েশন এবং এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ক কর্মশালায় তিনি আরও বলেন, এয়ার ট্রাফিক কন্ট্রোল ATC স্থাপিত হওয়ায় দেশের সমুদ্র সীমায় বিদেশি ফ্লাইট চার্জের মাধ্যমে প্রতি বছর 8% রাজস্ব আদায় বাড়বে। সরকারের নির্দেশনা অনুযায়ী 16 ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর জন্য কাজ করছে ব্যবিচক। আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব জাপানকে দেওয়ার চুক্তি হতে পারে বলেও আশা প্রকাশ করেন ব্যবিচক চেয়ারম্যান। একই সাথে বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় এনে গণমাধ্যম কর্মীদের বিমানবন্দর এলাকায় ড্রোন না চালানোর অনুরোধ জানান। আমার বিশ্বাস হয়তোবা অগাস্টের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমি আশা করছি চুক্তিটা হবে। চুক্তিটা হয়ে গেলে তখন আমাদের যেটা প্ল্যান, থার্ড টার্মিনালটা 16 ডিসেম্বর যদি উদ্বোধন হয়, উদ্বোধন পরবর্তীকালীন সময়ে এটা কখনো অপারেশন বন্ধ করা যাবে না। আমরা বলি আমাদের এক্সপেকটেশন হচ্ছে 25 to 20% অফ ATM, মানে আমি যত রকম ট্রাফিক এখন হ্যান্ডেল করি, যত রকম বিমান এখানে চলাফেরা করে, তার 25 অথবা 20 বিমান আমার প্রথমে শুরু করতে পারবো, সেটা আমার আশা, আমাদের এক্সপেকটেশন ফ্রম দ্য জাপানিজ সাইড। হামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু। সারা দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় প্রাণ গেল 3 জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 372 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গুতে 3 জনের মৃত্যু হয়েছে। এই 3 জনের বাড়ি ঢাকা, বরিশাল ও খুলনায়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে 67, চট্টগ্রাম বিভাগে 54, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 22, ঢাকা বিভাগে 103, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 52, খুলনা বিভাগে 43, ময়মনসিংহ বিভাগে 21, রাজশাহী বিভাগে 4 এবং রংপুর বিভাগে 6 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 37 জনের। এর মধ্যে চলতি মাসেই মারা যান 19 জন। এখন চারদিকে সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন।